তো ফাইনালি আমি চলে এসেছি তারকেশ্বর মন্দিরের একদম কাছাকাছি। এখানে একটা বড় তোরণ করা রয়েছে, রাজারাও ভাড়া মল, যেটা তারকেশ্বর রাজবাড়ি, এটা তারই অন্তর্গত। এবার এখান দিয়ে ভেতরে সোজা চলে যেতে হবে বড় তোরণটার ভেতর দিয়ে। এই যে স্পেশাল লাইন। আচ্ছা, স্পেশাল লাইনের কি আছে? এটা কি টিকিট কাটতে হচ্ছে নর্মাল ডেতেও? মানে আজকে তো ভিড় নেই, তাও কাটতে হবে এটা? এই প্রথমবার এলাম তারকেশ্বর। এই যে এখানে মানুষজন স্নান করছে এই জায়গাটাতে। এখন শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, সারা বছরই এখানে ভিড় থাকবে। এইদিকে একটা লাইন আছে, এটাতেও আসা যায়, আর এই দিক দিয়েও আসা যায়। ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে আমার গন্তব্য ছিল তারকেশ্বর। বাবা তারকনাথের চরণে আমি প্রথমবার গেলাম দেখতে। এটা শ্রাবণ মাস, মূলত সপ্তাহান্তে শুক্র থেকে রবিবার হয়ে সোমবার দিন সবাই জল ঢালার উদ্দেশ্যেই বেরোয় এবং প্রচুর ভিড় হচ্ছে। তো এখন আমি রয়েছি বালি স্টেশনে। বালি স্টেশন থেকে এখন ধরবো তারকেশ্বর লোকাল। তারকেশ্বরে অলরেডি শ্রাবণ মাসে আজকে 6 তারিখ হয়ে গেছে, তো শ্রাবণী মেলা স্টার্ট হয়ে গেছে। তো এবারে আমি প্রথমবার গেলাম বালি থেকে, যদি এটা কোনো সোমবার ছিল না, তাই ফাঁকায় একটা তারকেশ্বর লোকাল ধরে পৌঁছাই মন্দিরে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। চলে এলাম শেওড়াফুলি। এবার এখান থেকে ট্রেন চলে যাবে তারকেশ্বর লাইনে। অ্যাকচুয়ালি এখান থেকেই লাইনটা চেঞ্জ হয়। ম্যাক্সিমাম লোকজন শেওড়াফুলি থেকে নেমে এখান থেকে জল নিয়ে 18 কিলোমিটার পথ হেঁটে যায়। তো আজকে আমি যাচ্ছি মন্দিরে শ্রাবণী মেলা দেখতে, তো আমি এখান থেকে ডিরেক্ট ট্রেনেই যাব তারকেশ্বর। তারকেশ্বর মন্দিরের ইতিহাস কম বেশি অনেকেই জানে, তবু আরেকবার বলি। তারকেশ্বর মন্দির, যেটা সূচনাটা হয়েছিল অনেক আগে, 1729 সালে এই হুগলি জেলার তারকেশ্বরের আশপাশে কোনো একটা গ্রামেতে বেনারস থেকে সেখানকার রাজা বিষ্ণু এবং তার ভাই ভাবা মাল্লরাও এখানে এসে জায়গা কিনে রাজপ্রাসাদ বানিয়ে সপরিবারে থাকতে শুরু করেন। তো ভাবা মাল্লরাওয়ের একটি গরু ছিল যার নাম ছিল কপিলা, এবং এই গরুটি দেখাশোনার ভার ছিল মুকুন্দ গোপালিকার উপর। তো মুকুন্দ দাস প্রত্যেকদিন এই গরুটিকে নিয়ে চড়াতে যেতেন। কিছুদিন পর দেখতে পেলেন যে এই গরুটির দুধের পরিমাণ কমছে। তখন তার ভাই অর্থাৎ রাজা বিষ্ণু দাসের ভাই তাকে বলেন যে গরুটির দুধের পরিমাণ কমছে কেন? তখন গোপালিকা বলেন যে আমি তো কারণটা জানি না। বলছে জানো না, তাহলে দুধের পরিমাণ কমছে কেন? সারাদিন তো তুমি দেখাশোনা করো। তখন তিনি ভাবলেন যে রাজা আমাকে এভাবে বললো কেন। একদিন গরুটির পিছনে ধাওয়া করে দেখলেন যে গরুটি তারকেশ্বর সংলগ্ন একটি জঙ্গলে, মানে গভীর জঙ্গল ছিল সেখানে, সে জঙ্গলে একটা কালো পাথর তার উপর দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে দুধ নিঃসরণ করছে। তখন তিনি ব্যাপারটা ভাবলেন যে এরকম কেন হলো, রাজাকে জানাতে হবে। রাজাও সেটা দেখলেন এবং দেখার পর রাতে তার কাছে তারকনাথ স্বপ্ন দিলেন যে তুই আমার ওই মূর্তিটা ওখান থেকে তুলে আনতে পারবি না, আমাকে ওখানেই তোকে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ফাইনালি আমি এখন চলে এসেছি তারকেশ্বরে। 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো বালি থেকে। তো এখান থেকে এসে এখন আমি সোজা যাচ্ছি মন্দিরের পথে। আজকে বুধবার, তো একটু কম্পারেটিভলি আশা করছি ভিড়টা কম হবে। তবে রোদ প্রচণ্ড, মানে প্রচণ্ড, ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না। এদিকে প্রচণ্ড গরম যা দেখলাম। আমাদের ওদিকে অতটা কিছু না হলেও এদিকে যথেষ্ট গরম রয়েছে। বৃষ্টি ওদিকে যথেষ্ট হচ্ছিল, বাট এদিকে দেখলাম খুবই গরম আছে এবং রোদও চড়া। মনে হচ্ছে না যেটা বর্ষাকাল বলে। তো দেখি আজকে তারকেশ্বরে কতটা কি ঘুরতে পারি, কতটা কি আপনাদেরকে দেখাতে পারি। স্টেশন থেকে মন্দির একেবারেই সংলগ্ন, পায়ে হাঁটা হয়তো 5 মিনিট মতো লাগবে। তো এখন তারকেশ্বর স্টেশন শুনলাম যে অনেক ডেভেলপড হয়েছে। তো এখানে আশপাশে প্রচুর পান্ডা ঘুরে বেড়াচ্ছে দেখলাম মন্দির সংলগ্ন। তবে তাদের খপ্পরে না পড়লেই ভালো। মানে আমি তো প্রথমবার যাচ্ছি, অনেকেই প্রথমবার যেতে পারেন। আমার কাছে জায়গাটা একেবারে অচেনা ছিল, তো আমি জাস্ট লোকাল লোকদের জিজ্ঞেস করে আমি হেঁটে চলে আসি। আর মন্দির সংলগ্ন অনেক দোকান পাবেন পূজা সামগ্রী, সেখান থেকে কিনে আমি যাই পুজো দিতে। ভেতরে যেহেতু এটা অফ ডে, মানে আমি মঙ্গল থেকে বৃহস্পতির মধ্যে যারা যাবেন তাদের কাছে অনেক সুবিধা হবে, ফাঁকায় পুজোটা দিতে পারবেন। তো কিভাবে কি দিলাম সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা।
তো ফাইনালি আমি চলে এসেছি তারকেশ্বর মন্দিরের একদম কাছাকাছি। এখানে একটা বড় তোরণ করা রয়েছে, রাজারাও ভাড়া মল, যেটা তারকেশ্বর রাজবাড়ি, এটা তারই অন্তর্গত। এবার এখান দিয়ে ভেতরে সোজা চলে যেতে হবে, বড় তোরণটার ভেতর দিয়ে। একটা ডিস্টেন্স পড়ছেও না, তবে আরেকটা জিনিস দেখলাম যে এখানে এখন শ্রাবণী মেলা যেটা শুরু হয়ে গেছে অলরেডি, এখানে প্রচুর দোকানপাট রয়েছে। তবে সেটা সম্ভবত যা মনে হলো যে সোমবার করেই মনে হয় এগুলো খুলছে, বা বিকেলের দিকে হয়তো খোলা থাকছে। সকালে তো দেখছি সমস্ত দোকানপাট বন্ধই আছে, কেন এটা আমি স্টেশন থেকেই আসার পথে দেখলাম। আর এরকম প্রচুর পান্ডা দেখলাম ঘুরে বেড়াচ্ছে, যারা স্টেশন সংলগ্ন থেকে একদমই রাস্তা বরাবর রয়েছে। বেশি একটা দূরত্ব নয়, স্টেশন থেকে একটুখানি কি দেখছি এদিকেও প্রচুর পান্ডা রয়েছে, যারা ঘুরছে এবং ওই আর কি বলে কয়ে ম্যানেজ করে নিয়ে যাবে। তো এই হচ্ছে সিচুয়েশন এখন। তো যেটা বলছিলাম যে গরুটি পাথরটির উপরে দুধ নিঃসরণ করছিল, সেই পাথরটি দেখতে পেয়ে রাজা ভাল্লারাও তিনিও বলেছিলেন যে এই পাথরটিকে খনন করে বের করে আনা হোক। তো সেখানকার স্থানীয় বেশ কয়েকজন মিলে খনন করতে শুরু করে, কিন্তু পাথরের শেষ খুঁজে পাওয়া যায় না। কথিত আছে যে এই পাথর নাকি কাশী বিশ্বনাথ বাবার সাথে কানেক্টেড, সেটা গঙ্গার তলাতেও হতে পারে, কিন্তু তাদের কোনো শেষ নেই, মানে একে অপরের সাথে যুক্ত। তারকনাথ আর বিশ্বনাথ নাকি একই অবিচ্ছিন্ন একটা অংশ, তাই তাদেরকে আলাদা করা সম্ভব না। এবং রাত্রিবেলায় যখন রাজাকে স্বপ্নাদেশ দিলেন বাবা তারকনাথ যে আমাকে মন্দির বানিয়ে প্রতিষ্ঠা কর, তখন এই আটচালা মন্দিরটি প্রতিষ্ঠা পায়। এবং এটাও নাকি শোনা যায় যে এই মন্দিরে সংলগ্ন একটি জলাশয় রয়েছে, যেটা পরবর্তী সময় দুধপুকুর বলা হয়। সেই জলাশয়ের সঙ্গে নাকি একটা গোপন সুড়ঙ্গ কানেক্টেড রয়েছে, তাই ঠাকুরের মাথায় দুধ ঢাললে সেটা নাকি সোজা কি পুকুরে পড়ে। তো আজকের দিনে দাঁড়িয়ে থেকে আশপাশটা তো অনেক ডেভেলপ হয়েছে ঠিকই, এখানে বাবা তারকনাথ সংলগ্ন যে এই রাজা ভাল্লারাও বা রাজা বিষ্ণু দাস যে রাজপ্রাসাদ বানিয়েছিলেন, সেগুলো আজও ইতিহাসে সাক্ষী বহন করে চলেছে। যা দেখলাম যে এখানে একটা কলেজ রয়েছে, যেটা এই রাজপ্রাসাদটা বা রাজবাড়ি আজকে কলেজে পরিণত হয়েছে। কিছু মানুষ দেখলাম এখানে নিজেদের মতো করে ঘর বাড়ি তৈরি করে বাস করছেন ঠিকই, তবে মন্দির সংলগ্ন একটা মঠও রয়েছে, যেটা তারকেশ্বর মঠ নামেও পরিচিত, যেটা নাকি সেই রাজবাড়ির বা রাজপরিবারের কোনো একজন বর্তমান বংশধর সেখানে বাস করেন। এটা কতখানি সঠিক আমি জানি না। এরপর আমি মন্দির সংলগ্ন আশপাশটা ঘুরছিলাম, বাজারটা দেখে সেখান থেকে কিছু পূজা সামগ্রী কিনি এবং যাই পুজো দিতে। শুনলাম নাকি এবছর তারকেশ্বরে জল ঢালতে গেলে আলাদা করে 100 টাকা টিকিট কেটে স্পেশাল লাইনে বাবার মাথায় জল ঢালতে হচ্ছে। আর যারা টিকিট কেটে যাচ্ছে না, তারা নাকি সোমবার এত ভিড় হচ্ছে যে এই পাশে নন্দী মহারাজ বা ভৃঙ্গি মহারাজের মাথায় জল ঢেলে অনেকে চলে আসছেন, এবং দুধপুকুরে স্নানও নাকি করতে দিচ্ছে না। এই যে স্পেশাল লাইন, আচ্ছা স্পেশাল লাইনের কি আছে? এটা কি টিকিট কাটতে হচ্ছে নর্মাল ডেতেও? মানে আজকে তো ভিড় নেই, তাও কাটতে হবে এটা? এই হচ্ছে দুধপুকুর, এখান থেকে সবাই শুদ্ধ হচ্ছে, স্নান করছে অনেকে করে তারপর যাচ্ছে। তো আমি এখান থেকে জল নিয়ে নিয়েছি, আর এই দুধপুকুর থেকে একটু পাটা ধুয়ে যাব জল দিতে। আজকে যেহেতু নর্মাল বুধবার, তো সেই হিসেবে কম্পারেটিভলি এখানে কম আছে ভিড়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হচ্ছে তারকেশ্বর মন্দির, এটা হচ্ছে পবিত্র দুধপুকুর, এখানে সবাই স্নান করে। তো যাচ্ছি এবার আমি জল ঢালতে। আজকে যেহেতু অফ ডে, তো সেই জন্য আমি অফ ডে বলেই, মানে সোমবার নয়, মূলত এখানে যেটা জানতে পারলাম মানে শনি রবি বা শুক্রবার থেকেই সোমবার পর্যন্ত এখানে প্রচন্ড ভিড় থাকে। আর ওইদিকে দেখলাম একটা ভিআইপি লাইন আছে। এই সাইডেও প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, মানে যাদের কাছে জায়গাটা চেনা তারা জানেন, আদারওয়াইজ আমার কাছে পুরোটাই অচেনা জায়গা। এখানে প্রচুর এরকম জায়গাতে করে জল দিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে।
পাত্র থাকলে একরকম, আর পাত্র না থাকলে এখানে পেয়ে যাবেন। বলে রাখা ভালো যে জল কিন্তু ডাইরেক্ট মাথায় ঢালা যাবে না, তো এটা শুধুমাত্র ওই একটা চোঙা সিস্টেম রয়েছে, সেখানে জলটা ঢালতে হবে। আর এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, এই যে এইদিকেও প্রচুর মানুষ স্নান করছে। তো আমি প্রথমবার এলাম তারকেশ্বর, এই যে এখানে মানুষজন স্নান করছে এই জায়গাটাতে। এখন শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, সারা বছরই এখানে ভিড় থাকবে। এইদিকে একটা লাইন আছে, এটাতেও আসা যায়, আর এই দিক দিয়েও আসা যায়। এখানে মন্দিরে ঢুকে যেটা পুকুরের পাশে রাস্তার কাছে, সেটাতে আমি গিয়ে দেখলাম যে মোটামুটি খালি রয়েছে। এই জায়গাটার ভিডিও বা ফটোগ্রাফি টোটালি রেস্ট্রিক্টেড। বিশাল বড় এই দুধ পুকুর, আর এই হচ্ছে পুরুষ ঘাট, দুটো পাট আছে, আর এখানে সবাই যাচ্ছেন জল ঢালতে। পকেট মার হইতে সাবধান। আচ্ছা, এটা ভোগের ঘর, প্রবেশ নিষেধ। সেই জন্য আমি আর তার ভেতরে কি রয়েছে, কিভাবে জল দিলাম সেটা তুলতে পারিনি। তবে যেটুকু দেখলাম যে একটা চোঙা সিস্টেম করা রয়েছে, আর একটা পাত্রের মধ্যে জলটা ঢাললে সেটা সোজা গিয়ে বাবার মাথায় চলে যাচ্ছে। সেভাবে জল ঢাললাম, আর ঠাকুরমশাইরা রয়েছেন তারা অঞ্জলি নামগোত্র ধরে পুজো করে দিচ্ছেন, এবং ভেতরে গিয়েই বেল ফুল এগুলো সবই বেলপাতা ফুল এগুলো দিয়ে এসে নিচ্ছেন। তো যা বুঝলাম, নর্মাল ডেতে অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে গেলে পুজো দেওয়া জল ঢালা সুষ্ঠুভাবে করা সম্ভব, অন্যান্য দিন গেলে কিন্তু সম্ভব নয়। মানে ঠাকুরমশাইরা নিজেরাই বলছেন অতিরিক্ত ভিড়, এভাবে পুজো দেওয়া বা জল ঢালা অঞ্জলি দেওয়া কোনোটাই সম্ভব হয়ে উঠবে না। ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিয়েছি। তিনি সংকল্প করে ভেতরে ঠাকুরকে প্রসাদ সরঞ্জাম যা ছিল সেগুলো ছুঁয়ে নিয়ে এসে অঞ্জলি দিয়ে তিনি পুজো দিয়েছেন। আমি তো বলবো যে অবশ্যই সোমবার আসলে একরকম, যে সেখানে ভিড় থাকে, প্রচণ্ড ভিড়, সেখানে 100 টাকার আলাদা লাইন করেছে। কিন্তু যা বুঝলাম যে অফ ডেতে, শ্রাবণ মাস মানে তো জন্ম মাস, বাবার মাস, অফ ডেতে আসতে পারলে অনেক সুবিধে, অনেক সুবিধে। তার কারণ একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করা যাচ্ছে, জল ঢালা যাচ্ছে। একদম যেটা চোঙা সিস্টেম করেছে সেখানে জলটা দিলে সেই জলটা একদম ভেতরে যাচ্ছে, কিন্তু অন্য দিন আসলে বলছে সব মন্দিরের গায়ে জল ঢেলে দিয়ে চলে আসছে। এই একটা ব্যাপার থাকছে। কিন্তু আজকে বুধবার অফ ডেতে আসলে আমার তো মনে হলো যে এটা অনেক সুবিধে, অন্তত ঠাকুরকে দর্শন করতে পেরেছি। এবার বাকিরা তাদের নিজস্ব ব্যাপার, যে জন্মবার সোমবার অনেকে আসছে, তবে আজকেও ভিড় আছে। তবে আমি বেশ স্যাটিসফাইড, অনেকক্ষণ ছিলাম মন্দিরের ভেতরে, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, সুষ্ঠুভাবে পুজোটা দেওয়া হয়েছে। এবং বাইরে তারপর হোটেল আছে, খাবার হোটেলের অভাব নেই, একদম মন্দির থেকে বেরিয়ে আপনারা যে কেউ খাবার হোটেল নিরামিষ থালি পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ভিডিওটা, এত অবধি রইল। পুরোটা দেখবেন, কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ।